এই গ্রামাবার্তা প্রকাশিকা প্রথম গ্রাম সমাজের কথা তুলে ধরার উদ্যোগ নিয়েছিল এবং এটি ছিল গ্রাম থেকে প্রকাশিত প্রথম পত্রিকা। অনেক সময় এই প্রশ্নটি আসে যে গ্রাম থেকে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? আমাদের উত্তর নিতে হবে গ্রামাবার্তা প্রকাশিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আমরা সবাই জানি 1853 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকা হিসেবে এটি শুরু হয় এবং পরবর্তীকালে এটি দৈনিক পত্রিকাতে রূপান্তরিত হয়েছিল। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিল গিরিশচন্দ্র ঘোষ এবং পরবর্তীকালে 1853 খ্রিস্টাব্দে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হয়েছিলেন। এই হরিশচন্দ্র মুখোপাধ্যায় তিনিও বাংলার নীল চাষিদের উপর নীলকরদের যে অত্যাচার এবং অন্যান্য সমস্যা যেমন বহুবিবাহ এবং মহিলাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেছিল, যেমন বিধবা বিবাহ সমর্থন করে এই পত্রিকাতে লেখা হয়েছিল, নারী শিক্ষাকে সমর্থন করা হয়েছিল এই পত্রিকাতে। তো এরকম বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। নীল বিদ্রোহীদেরকে সমর্থন করা হয়েছিল। বামাবোধিনী পত্রিকা বামাবোধিনী পত্রিকা আমরা একটু পরে আমরা এই প্রশ্নটাতে আসছি। 3 নম্বর প্রশ্ন, সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত ছিল? আমরা সবাই জানি সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত ছিল। সাঁওতাল বিদ্রোহ 1855-56 খ্রিস্টাব্দে সাঁওতাল পরগনাতে হয়েছিল। আমরা সবাই জানি সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? সিধু এবং কানু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন এবং আরও অন্যান্য নেতারা হলেন চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি ইত্যাদি। সিধু কানু ছাড়াও এই বিদ্রোহে আরও 2 ভাই নেতৃত্ব দিয়েছিল, তারা হলেন চাঁদ এবং ভৈরব। অনেক সময় প্রশ্ন আসে ডোমন মাঝি বা কালো প্রামাণিক কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। তো এই সাঁওতাল বিদ্রোহের প্রথম পর্বে ব্রিটিশ সেনাপতি যিনি নেতৃত্ব দিয়েছিলেন মেজর বরোজ, তিনি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এই বিষয়টা আমরা খেয়াল রাখব এবং পরবর্তীকালে সাঁওতালরা পরাজিত হয়। তো এই সাঁওতাল পরগনা কোনটা ছিল না? ছোটনাগপুর, পালামৌ, মানভূম, রাঁচি, হাজারিবাগ এবং মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা সাঁওতাল পরগনার মধ্যে ছিল। উলঘুলান আমরা সবাই জানি মুন্ডা বিদ্রোহ উলঘুলান নামে পরিচিত। মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। দারুল হারব কথার অর্থ কী না? দারুল হারব কথার অর্থ হলো বিধর্মীর দেশ। দারুল ইসলাম কথার অর্থ ইসলামের দেশ বা শান্তির দেশ। এই দুটো কথাটিই বাংলার ওয়াহাবি আন্দোলন, এই আন্দোলনের সাথে জড়িয়েছিল। দিকু সাঁওতাল পরগনার ক্ষেত্রে বহিরাগত যে জমিদার বা মহাজনরা ছিল তাদেরকে আমরা দিকু নামে জানি, তাদেরকে সাঁওতাল পরগনার যে জনসাধারণ তারা দিকু বলে ডাকত। ইতিহাস হলো অতীতের, উত্তর হচ্ছে অপশান খ, ইতিহাস হলো অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ। ইতিহাস হলো অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ। বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। বামা শব্দের অর্থ হলো নারী এবং বোধিনী শব্দের অর্থ হলো বন্দনা। তো 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন উমেশচন্দ্র দত্ত এবং এই বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল না? নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, নারী সচেতনতা বৃদ্ধি করা এবং নারীদের মর্যাদা আদায়ের জন্য সরব হওয়া এবং নারীদের যে নানান রকম সামাজিক সমস্যা সেই সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল বামাবোধিনী পত্রিকাতে। পরবর্তী প্রশ্ন, ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন কে? ফরাজি আন্দোলনের সাথে জড়িত এই ফরাজি আন্দোলন আবার বাংলার একটি আন্দোলন। তো ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করছে হাজি শরীয়তুল্লাহ। কবে এই ধর্মীয় সম্প্রদায়টি প্রতিষ্ঠিত হচ্ছে না? 1820 সালে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠিত হচ্ছে। ফরাজি আন্দোলন 1818 সাল থেকে 1906 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার এক বিস্তীর্ণ এলাকাতে হয়েছিল। এই ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, অর্থাৎ ইসলামের মধ্যে যে আভ্যন্তরীণ সমস্যা বা আভ্যন্তরীণ যে
রীতিনীতিগত মতপার্থক্যগুলো এসেছিল, সেই মতপার্থক্য দূর করার উদ্দেশ্যে হাজী শরীয়তুল্লাহ এই এই ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করছে। পরবর্তীকালে এই ফরাজি নামে একটি এই ধর্মীয় সম্প্রদায়টিকে কন্টিনিউ করছে মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া। 1837 খ্রিস্টাব্দে হাজী শরীয়তুল্লাহ মারা গেলে দুদু মিয়া এই আন্দোলনের ভার নিচ্ছে, এবং দুদু মিয়া এই আন্দোলন শুধুমাত্র ধর্মীয় আন্দোলনের মধ্যে আবদ্ধ রাখছেন না, তিনি এই আন্দোলনকে ইংরেজদের বিরোধী আন্দোলন হিসেবে গড়ে তুলছে এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করছে। তিনি বলছেন জমি আল্লাহর দান এবং এই জমি থেকে কর নিতে পারবেন একমাত্র আল্লাহ। এভাবে তিনি আন্দোলনকে শুধুমাত্র মুসলিম ধর্মীয় সংস্কারের মধ্যে না রেখে ইংরেজ বিরোধী আন্দোলনে পরিণত করছেন। পরবর্তীকালে নোয়া মিয়া এই আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেছিল এবং পরবর্তীকালে এই আন্দোলন আবার ধর্মীয় আন্দোলনের রূপ পরিগ্রহ করেছিল। হুতম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? হুতম প্যাঁচা আমরা সবাই জানি কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম ছিল হুতম প্যাঁচা। তিনি হুতম প্যাঁচার নকশা এই গ্রন্থটি রচনা করেছিলেন 1861 খ্রিস্টাব্দে। কালীপ্রসন্ন সিংহ 1855 খ্রিস্টাব্দে বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করছেন, এটিও আমরা খেয়াল রাখব। তো এই হুতম প্যাঁচা একটি ব্যঙ্গাত্মক সামাজিক জাতীয় রচনা তো এই গ্রন্থটি 1861 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটি মূলত 3টি ভাগে বিভক্ত ছিল, বা বাংলার যে সমাজ সেই সমাজকে 3টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। শিক্ষিত সাহেবী চালচলনে অন্ধ অনুকরণকারী, দ্বিতীয়ত ইংরেজি শিক্ষিত যে নব্যপন্থী যারা সাহেবী চালচলনে অনুকরণকারী নয়, এবং তৃতীয়ত যে গোঁড়া সমাজ যারা ইংরেজি জানতো না। এই 3 ভাগে বাংলার সমাজকে বিভক্ত করা হয়েছিল এবং তৎকালীন সমাজের একটি বিদ্রূপাত্মক বা ব্যঙ্গাত্মক সাহিত্যের পরিচয় এই নাটকটি। চলে আসে পরবর্তী প্রশ্নে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? বিনায়ক দামোদর সাভারকর 1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন। রমেশচন্দ্র মজুমদার আবার এর বিরোধী মত হিসেবে বলেছেন প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। আবার অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি প্রমুখ যে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত সম্প্রদায়, তারা এই সিপাহী বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন এই মহাবিদ্রোহকে। ইংরেজ যে ঐতিহাসিক ম্যালেসন, জন কে বল প্রমুখ ঐতিহাসিকরা এই বিদ্রোহের গণচরিত্রের উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং ঐতিহাসিক আউটরাম, ডাফ, ডিসরেইলি, কার্ল মার্কস প্রমুখরা এই বিদ্রোহকে জাতীয়তাবাদী বিদ্রোহ বলেছেন বা জাতীয় বিদ্রোহ বলেছেন। মহাবিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন। এই বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ বাংলাতে প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল। বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন এবং মঙ্গল পাণ্ডে এই বিদ্রোহে প্রথম শহীদ ছিলেন। এরপর এই বিদ্রোহটা মিরাটে 1857 খ্রিস্টাব্দের 10ই মে মিরাটে এবং 11ই মে দিল্লিতে বিদ্রোহ শুরু হচ্ছে। বিভিন্ন জায়গার বিদ্রোহের যে নেতৃবৃন্দ সেটিও আমাদের খেয়াল রাখতে হবে। যোদ্ধাতে বীরজিস কাদির এবং বেগম হজরত মহল এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন আনা সাহেব এবং তাতিয়া টোপি। বিহারের কুনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিল বিহারের আরা জেলা থেকে। এলাহাবাদে লিয়াকত আলী এবং ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ এই যে নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছিলেন এটি আমরা খেয়াল রাখব। 10 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কি? শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। এই গ্রন্থটি 1849 খ্রিস্টাব্দে শিশু শিক্ষা কেন্দ্রিক একটি গ্রন্থ। 1849 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি রচিত হয়েছিল, তো এটিও আমরা খেয়াল রাখবো। অনেক সময় এটি প্রশ্ন দিয়ে দেয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশু শিক্ষা গ্রন্থটি যেটি ছিল বর্ণপরিচয়, এই গ্রন্থটি 1855 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল।
বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা কী ছিল? বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ, এবং আমরা জানি বাংলার প্রথম মাসিক পত্রিকা ছিল দিগদর্শন। এই সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ এবং দিগদর্শন দুটি 1818 খ্রিস্টাব্দে জোশুয়া মার্শম্যান এর সম্পাদক ছিলেন, এবং বেঙ্গল গেজেট বা হিকির গেজেট, যেটি 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি কলকাতা থেকেই প্রকাশিত করেছিলেন, এবং এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। এটি ছিল ইংরেজি একটি সাপ্তাহিক পত্রিকা। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয় কাকে? ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। প্রথম পর্যায়ে তিনি বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে এবং আনন্দমঠ উপন্যাস এর মাধ্যমে ভারতীয় যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের প্রকাশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো এই জন্য তাকে ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয়। পরের প্রশ্ন, লর্ড কার্জন বাংলাকে কবে দ্বিখণ্ডিত করছে? এই উত্তর আমাদের সবারই জানা, 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করছে। তো রিজলে পত্র প্রথম প্রকাশিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দে, এবং লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই বঙ্গভঙ্গের দিন ধার্য করছে 16ই অক্টোবর এবং বাংলাতে 30শে আশ্বিন, এবং পরবর্তীকালে 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, এবং এই বঙ্গভঙ্গ রদ করেছিলেন পঞ্চম জর্জ, যিনি ব্রিটিশ রাজা ছিলেন। চলে আসে পরবর্তী প্রশ্নে, লাঙল যার জমিদার এই স্লোগানটির এই স্লোগানটি কার ছিল? এই স্লোগানটি ছিল কৃষক প্রজা পার্টির। লাঙল যার জমিদার এই স্লোগানটি ছিল কৃষক প্রজা পার্টির, এবং এই কৃষক প্রজা পার্টির প্রধান নেতা ছিলেন ফজলুল হক। সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি 1928 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং এই দলের সাধারণ সম্পাদক ছিলেন আর.এস. নিম্বকার। এই দলের উদ্যোগে ভারতের শ্রমিক আন্দোলন একটি নতুন মাত্রা লাভ করছে। তো এই সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির প্রথম উদ্যোগ ছিল 1925 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল, এবং বাংলার যে কংগ্রেস দল, সেই কংগ্রেস দলের মধ্যে 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল লেবার স্বরাজ পার্টি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং এই দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন নজরুল ইসলাম, কুতুবুদ্দিন আহমেদ প্রমুখরা। তো পরবর্তীকালে 1926 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়, এবং 1928 খ্রিস্টাব্দে বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলো ছিল সেগুলোকে ঐক্যবদ্ধ করে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে, এবং এই দলের সাধারণ সম্পাদক হচ্ছে আর.এস. নিমকার। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতিকে? সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি হচ্ছেন স্বামী সহজানন্দ সরস্বতী, এবং প্রথম সম্পাদক হচ্ছেন এন.জি. রঙ্গ। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি দলিতদের কি বলতেন? আমরা সবাই জানি গান্ধীজি দলিতদের বলতেন হরিজন। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 16ই আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন, যা সাম্প্রদায়িক রোয়েদাদ নামে পরিচিত। এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করার পর গান্ধীজি পুনার জারবেদা জেলে আমরণ অনশন শুরু করছেন, এবং অনুন্নত শ্রেণীর নেতা ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি মদনমোহন মালব্যের মধ্যস্থতায় পুনা চুক্তি স্বাক্ষরিত করছেন গান্ধীজির সঙ্গে, এবং বাংলাতে যে নিম্ন শ্রেণীর আন্দোলন, সেই আন্দোলনকে অনেকটা অর্গানাইজ করছে বা সংগঠিত করছে, এবং বাংলার আসন সংখ্যা ভাগাভাগি হচ্ছে। পরের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? এটি আমরা সবাই জানি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠিত হয়, এবং সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির নেতৃত্বে সূর্য সেন, এবং 18 নম্বর প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? উত্তর হলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কবে প্রতিষ্ঠিত হয়? 1930 খ্রিস্টাব্দে। এটি একটি বিপ্লবী সংগঠন। তো
সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এবং লোকনাথ বল, গণেশ ঘোষ, অম্বিকা চক্রবর্তী প্রমুখরা এবং প্রীতিলতা ওয়াদ্দেদার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং পরবর্তীকালে 1930 খ্রিস্টাব্দের 22 এপ্রিল জালালাবাদ পাহাড়ের যুদ্ধ হচ্ছে। তো এই জালালাবাদ পাহাড়ের উল্লেখযোগ্য ঘটনা হলো হরিগোপাল বল, যিনি কিশোর ছিলেন, 13 বছরের কিশোর। তো এই হরিগোপাল বল তিনি শহীদ হয়েছিলেন, এবং পরবর্তীকালে মাস্টারদার নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 6ই মে কর্ণফুলীর তীরে পুলিশের সাথে কর্ণফুলীর যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধের পর বিপ্লবীরা আত্মসমর্পণ করেন, এবং পরবর্তীকালে 1932 খ্রিস্টাব্দে সূর্য সেন ধরা পড়েন। পরবর্তীকালে সূর্য সেনের ফাঁসি হয়। পরের প্রশ্ন, জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় কবে? জুনাগড় রাজ্য 1949 সালে ভারতভুক্ত হয়। এখানে আমরা খেয়াল রাখবো জম্মু এবং কাশ্মীর 1947 সালে ভারতভুক্ত হয়েছিল, 1949 সালে জুনাগড় ভারতভুক্ত হয়, এবং 1950 সালে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়েছিল। এবং এই হায়দ্রাবাদের স্বাধীনতার জন্য অপারেশন পোলো, সেই অপারেশন পোলো ভারতের যে সেনাপ্রধান জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে অপারেশন চালিয়েছিল এবং হায়দ্রাবাদকে ভারতভুক্ত করে। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি ছিল? আমরা সবাই জানি হায়দ্রাবাদ ছিল সর্ববৃহৎ দেশীয় রাজ্য। 2 নম্বর দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে 20টা প্রশ্ন থেকে। তো দ্য সিনেমা বুক এই গ্রন্থটির রচনা করেন কে? প্যাম কুক এই দ্য সিনেমা বুক গ্রন্থটির রচয়িতা। সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়, এবং 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহকে দমন করা হয়। কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেছিল? আমরা প্রথমেই আলোচনা করে এসেছি যে মঙ্গল পাণ্ডে বাংলাতে বা বাংলার ব্যারাকপুরে প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন, এবং তার সহযোগী ছিলেন রামচন্দ্র বেরা। বাবা রামচন্দ্র কে ছিলেন? বাবা রামচন্দ্র ছিলেন অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতা। উপবিভাগ 2, হেমাঙ্গ বিশ্বাস একজন গণসঙ্গীত শিল্পী ছিলেন। তিনি একজন গণসঙ্গীত শিল্পী ছিলেন, এটি ঠিক। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এবং 1918 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন ক্যালকাটা স্কুল সোসাইটি। পরের প্রশ্ন, রানী শিরোমণি ছিলেন চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী। এটিও ঠিক। রানী শিরোমণি ছিলেন চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী। 1798-99 খ্রিস্টাব্দে যে চুয়াড় বিদ্রোহটি সংগঠিত হয়েছিল, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি এবং দুর্জন সিং। এই রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায়? এটি বর্ধমানে নয়। বাংলাদেশে প্রথম ছাপাখানা হুগলির শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়। তো এটিও আমরা খেয়াল রাখব। উপবিভাগ 2.5 1 নম্বর বিবৃতি, অতীত যেমন ছিল তেমনভাবেই তাকে তুলে ধরতে হবে। এর ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা 1 বলছে অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়, ব্যাখ্যা 2 বলছে নিরপেক্ষ ইতিহাসই প্রকৃত ইতিহাস। তো এখানে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা নিয়ে কনফিউশন হতে পারে। তো আমার মতে নিরপেক্ষ ইতিহাসই হলো প্রকৃত ইতিহাস, ব্যাখ্যা নাম্বার 2। কিন্তু অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়, এটিও খুব একটা ভুল নয়। পরের বিবৃতি, বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। তো এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থা দ্রুত এবং আমূল পরিবর্তন ঘটে। বিবৃতি 3, ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়। এর কারণটা কী ছিল? এর কারণটা ছিল ব্যাখ্যা নাম্বার 2, রাইফেলের টোটার খোলসটি গরু এবং শূকরের চর্বি তৈরি ছিল বলে গুজব ছড়িয়েছিল। বিবৃতি নাম্বার 4, 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। তো আমরা বলতে পারি এখানে ব্যাখ্যা নাম্বার 1, এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। তো এই ছিল আমাদের এমসিকিউ ক্লাস। আমরা এর পরের ক্লাসগুলো থেকে এমসিকিউ ক্লাসের সাথে সাথে তোমাদের 4 নাম্বার এবং 8 নাম্বার প্রশ্নের সাজেশান আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য, এবং তোমরা যদি ক্লাস থেকে কিছু উপকার পেয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।